আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। অবশেষে প্রস্তুত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র। শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম সম্পন্ন করেন। পরে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশন অনুমোদন দিলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয় 2007 সালে। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। কারামুক্তির পর লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোয় জাতীয় পরিচয়পত্র করতে পারেননি তিনি, ফলে নাম ছিল না ভোটার তালিকায়। শনিবার দুপুর 1টার দিকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে সশরীরে গিয়ে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও ছবি তোলেন তারেক রহমান। এর কিছু সময় আগে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও আসেন ইসিতে। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন জাইমা রহমানও। নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ইসির সিনিয়র সচিব জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে রোববার কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা হবে। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার তারেক রহমান ও জাইমা রহমান। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তারেক রহমান। শাকিবুর রহমানের রিপোর্ট। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে এসেই বিপ্লবীদের স্মরণ করতে ভোলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সকাল 11টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। বিপ্লবী হাদি ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। পাশেই বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে যান তারেক রহমান। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে প্রথমবারের মতো একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের জন্য ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি। এরপর শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় রাশেদ খান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি মহাসচিব জানান, ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের প্রার্থী হবেন রাশেদ খান। দলীয় নেতাকর্মীদের তার পাশে থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও চট্টগ্রামে 3টি আসনে প্রার্থী রদবদল করেছে দলটি। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম 10-এ সাইদ আল নোমান ও চট্টগ্রাম 11-তে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আমি আপনার অনুরোধ করব বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টি নিজেই নিশ্চিত করেন তাসনিম জারা। পোস্টে তার নির্বাচনী এলাকা ঢাকা 9 সংসদীয় আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর কাছে এই নতুন সিদ্ধান্তের কারণ ও পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, যে কোনো পরিস্থিতিতেই তাদের প্রতি করা ওয়াদা রক্ষা করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া নির্বাচনী প্রয়োজনে খরচের জন্য বিভিন্ন মাধ্যম থেকে সম্প্রতি সংগৃহীত টাকা ফেরত দেওয়ার বিষয়েও বার্তা দেন সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া এনসিপি নেতা। গত 15 বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমেরিকার যে রিপাবলিকান ইনস্টিটিউট, তারা প্রত্যেকেই কিন্তু পাঠাবে এবং নেতৃত্ব যারা আসবে তাদের সাথে আমার দেখা হয়েছে। আমরা বলেছি সব ধরনের সহযোগিতা আমরা দেবো। আসলে মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচন ভোট দেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জমা দেওয়ার 9 মাস পেরিয়ে গেলেও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের একটি সুপারিশও বাস্তবায়ন না করায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। এদিকে গণমাধ্যমের উপর হামলার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যারা এই আগুন দিয়েছে তারা যেমন গণমাধ্যমের প্রতিপক্ষ তেমনি সরকারেরও প্রতিপক্ষ। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর, যেখানে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মোসাহেবি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয়, তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনারা সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু সংখ্যক সাংবাদিক অপসাংবাদিকতা করলেও বেশিরভাগ সাংবাদিকই গণমানুষের জন্য কাজ করেছেন ও মুক্ত সাংবাদিকতা চায় বলে মত দেন বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন। গত ফ্যাসিস্ট সরকারের সময় গণমাধ্যমের বিতর্কিত ভূমিকা ছিল, যে সেটি কয়েকজনের ছিল, কত জনের ছিল, হাজার হাজার সাংবাদিক, হয়তোবা নীতি নির্ধারকদের মধ্যে গুটি কতক লোক সেদিকে জড়িয়ে পড়েছিল। কেউ হয়তো লোভে, কেউ হয়তো চাপে। ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেই রকম যদি পরিবেশ আমরা দিতে পারি, নিশ্চয়ই মুক্ত সাংবাদিকতা হবে এবং মানুষের জন্য গণমাধ্যম কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের দেয়া একটি অংশ প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি, সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। কোনো ক্ষেত্রে যে ল্যাপস হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু আমাদের আসলে আন্তরিকতার কখনো কোনো অভাব ছিল না।
তো আমি চাইবো যে আজকে যে দুটো কাগজ আমাদেরকে দেয়া হয়েছে, আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। দুই বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দুমাত্র সংস্কার না হয় ক্ষোভ প্রকাশ করেন বিজিসির চেয়ারম্যান রেজওয়ানুল হক। সংস্কারগুলি করা যেত, তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা, যে বিশ্বাসহীনতা, সেটি দূর করার সম্ভব হতে বা চেষ্টা করা যেত। রাকিব হাসান, RTV, ঢাকা। এআই প্রযুক্তির সঠিক ব্যবহার সাংবাদিকতার মান উন্নয়নে সহায়ক হলেও এক্ষেত্রে নৈতিকতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও জরুরি বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকতায় এআই এর ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লায়ের পৃষ্ঠপোষকতায় 2 দিনের এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এআইয়ের মাধ্যমে প্রচুর ইলেকশনকে আপনি ম্যানিপুলেট করা হয়, ডেমোক্রেসিকে সাবভার্ট করা, ডেমোক্রেসি গণতন্ত্রই বিপন্ন হয়ে যাচ্ছে এআইয়ের কারণে। এআই যে ভুল করতেছে এইটাকে ডিটেক্ট করার জন্য আপনার অসম্ভব, আপনার খাটনি আরো বাড়লো, আমি আপনাকে বলতে পারি। মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাত 10:45টার দিকে তিনি এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে বিকেলে ধানমন্ডির শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের বাড়িতে ফেরেন। আরও আগে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির এই নেতা। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার সহ 3 দফা দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল দুপুর থেকেই অবরোধ চালিয়ে যাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। দাবি আদায়ে যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কারা হাদির বিচারে বাধা সৃষ্টি করছে তা জাতিকে জানাতে হবে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এই শাহবাগ থেকেই আদায় করা হবে। সকালে অবরোধের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গেলে রাস্তা ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। করে আমরা জানতে চাই কারা কারা এর পিছনে রয়েছে, আপনি আমাদেরকে বলেন। আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব। প্রায় 4 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দান বাক্স। এসব দান বাক্স থেকে পাওয়া গেছে 11,48,48,538 টাকা ও বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। 3 মাস 27 দিন পর শনিবার সকাল 7টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এই সময় 18 জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের 30 আগস্ট 13টি সিন্ধুক থেকে রেকর্ড 12,09,37,220 টাকা পাওয়া গিয়েছিল। আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। আওয়ামী সরকারের তলানিতে রেখে যাওয়া অর্থনীতি উদ্ধারে চলতি বছরের শুরুতে গতি থাকলেও জুন শেষে তা থমকে আছে। ফলে সারা বছর অব্যাহত ছিল উচ্চ মূল্যস্ফীতি। এনবিআর পুঁজিবাজার সংস্কার সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ কমানো গেলেও এর সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাংকিং খাত, রিজার্ভ এবং টাকার বিনিময় হারে কিছুটা অগ্রগতি হলেও নতুন সরকারের কাছে নানা চ্যালেঞ্জ থাকবে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
2025 সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্রণ। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি ছিল মূলত আর্থিক স্থিতিশীলতা এবং মৌলিক খাতগুলোকে টিকিয়ে রাখার দিকে। প্রযুক্তি ও পরিবেশগত কারণে নতুন দিগন্ত উন্মোচিত হলেও পথ কঠিন করে তোলে বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চাপ। একদিকে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে বেশি দামে খাদ্যপণ্য আমদানি, সব মিলিয়ে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়নি। এবছর আশা করছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে, কিন্তু কমে নাই। সবকিছুর দাম এমনি চড়া। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাস দিয়ে দাম বাড়ালেও জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ছিল ঘাটতি। পাশাপাশি আগের সরকারের মতো উচ্চমূল্যে এলএনজি আমদানি সহ নানা চুক্তির ফলে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংকটে ছিল ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনীতি। এতে বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে যায় 4% নিচে। ব্যাংকিং কিছু প্রবলেম, তারল্য সংকট, ডলার সংকট, তারপর অবকাঠামোগত যে প্রবলেম আমাদের বরাবরই যেটা আছে, সেটার কিন্তু উন্নয়ন কিন্তু হয়নি। ওভারঅল ব্যবসার কিন্তু সামগ্রিক কোনো উন্নতি আমরা দেখিনি এই 2025 সালে। 2024 সালে রিজার্ভ ছিল 2000 কোটি ডলারের নিচে, আর চলতি মাসের 17 ডিসেম্বর রিজার্ভ ছাড়িয়েছে 3,250 কোটি ডলারে। মূলত রপ্তানি আয় বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহের উন্নতি এবং অন্তর্বর্তী সরকারের কিছু ব্যবস্থার কারণে রিজার্ভ স্থিতিশীলতা ফিরে পেয়েছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। খেলাপি ঋণ হ্রাস, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা, বিশেষ করে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূত প্রক্রিয়াকরণ কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার। বছরব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ব্যাংক খেলাপি ঋণ। এর পরিমাণ বেড়ে গেছে 6.5 লাখ কোটি টাকার মতো। তবে সরকার ডাউন পেমেন্ট শিথিল করে সুদ মওকুফ ও মেয়াদ বাড়ানোর সুযোগ দেয় পরিমাণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এবছর ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নতুন মডেল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আইএমএফ, এডিবি ও জাইকা থেকে ঋণ ছাড়ে অর্থনীতিতে এসেছে স্বস্তি। যদিও আইএমএফ এর কাঙ্ক্ষিত সংস্কার না হয় প্রতিশ্রুত ঋণের 5ম ও 6ষ্ঠ কিস্তির টাকা না দেওয়ার কথা বলছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু খাতে সংস্কারের পরিকল্পনা করলেও বাস্তবায়ন হয়েছে মুষ্টিমেয়। ব্যাংকের তারল্য সংকট সহ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সরবরাহ আগের মতোই রয়ে গেছে। এনবিআর সংস্কারের জায়গাটি যেটি বলা হয়েছিল যে স্বাধীনভাবে দুটো অর্গান হিসেবে কাজ করবে, সেটি ঘোষণার ভিতরেই এই বছরটি শেষ হলো। কার্যত এখনো সেই জায়গায় অনেক রকমের কাজ করার বাকি আছে। কিছু কিছু জায়গায় কিছু সংস্কার, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থেকে যাওয়া, এরকম একটা অর্থনৈতিক কাঠামো সম্ভবত নতুন সরকারকে নিয়ে তার এই অর্থ বছরের বাকি সময়টি হয়তো শেষ করতে হবে, যেটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে 50% মার্কিন ট্যারিফ আরোপিত হলেও 20% নামিয়ে আনার বিষয়টি ইতিবাচক বলছেন তারা। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়টি মানবিক অধিকার রক্ষা এবং বিশ্বব্যাপী পণ্য বিক্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীদের আপত্তির পরও 2026 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সরকারের সিদ্ধান্তকেও ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী 5 বছরে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রম বাজারে 15 লাখের বেশি অতিরিক্ত কর্মীর চাহিদা তৈরি হবে। 2025 সালে প্রকাশিত একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এই গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সার্ভিস নাও ও পিয়ারসন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিস্তার সত্ত্বেও এই চাহিদা আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। শঙ্কার মধ্যেও আশার সঞ্চার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর উৎকর্ষতা। গবেষণা বলছে, বিশ্বজুড়ে এআই ব্যবসা পরিচালনার ধরনে পরিবর্তন আনলেও এটি উপসাগরীয় অঞ্চলে মানব কর্মীর সামগ্রিক চাহিদা কমাচ্ছে না, বরং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি বেসরকারি খাতের পরিষেবা সম্প্রসারণের মতো বিষয়গুলো সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে শ্রমের টেকসই চাহিদাকে এগিয়ে নিচ্ছে। মূলত সৌদি সরকারের ভিশন 2030 অর্থনীতি সংস্কার কর্মসূচির কারণে শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যার আওতায় নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষণায় অনুমান করা হয় এআই এর মাধ্যমে উৎপাদনশীলতা না বাড়ালে সৌদি আরবকে তার সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও প্রায় 6.5 লাখ অতিরিক্ত কর্মী প্রয়োজন হতো। এমনকি স্বয়ংক্রিয় ব্যবস্থা বিবেচনায় নেওয়ার পরও এটা ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে দেশটিতে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির মুখে পড়তে হতে পারে। আর সংযুক্ত আরব আমিরাতে শ্রমশক্তির চাহিদা আরও দ্রুত গতিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা প্রতিবেদন অনুসারে 2030 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মোট শ্রমশক্তি 12.1% বৃদ্ধি পেতে পারে, যা সমীক্ষায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে এটিকে অন্যতম দ্রুত বর্ধনশীল শ্রম বাজারে পরিণত করছে। প্রতিবেদনে বলা হয়েছে মানব শ্রমশক্তিতে এই 12.1% বৃদ্ধি সমীক্ষায় অন্তর্ভুক্ত বাজারগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। অন্যদিকে সৌদি আরবে কর্মশক্তি 11.6% বৃদ্ধি পাবে বলে অনুমান করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এর তুলনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রধান অর্থনীতিতে এই সম্প্রসারণ উল্লেখযোগ্য হারে কম। এই গবেষণাটি পরিচালনা করেছে সার্ভিস নাও ও পিয়ারসন। সার্ভিস নাও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি এন্টারপ্রাইজ সফটওয়্যার কোম্পানি, যা বিভিন্ন দেশের সরকার ও বড় প্রতিষ্ঠানকে ডিজিটাল ওয়ার্কফ্লো এবং অটোমেশন প্ল্যাটফর্ম সরবরাহ করে। অন্যদিকে পিয়ারসন হলো যুক্তরাজ্য ভিত্তিক একটি বৈশ্বিক শিক্ষা কোম্পানি, যা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শ্রমশক্তি মূল্যায়নে বিশেষ পারদর্শী। গবেষণা অনুযায়ী প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেবার ডিজিটাল রূপান্তরের উপর সংযুক্ত আরব আমিরাতের বিশেষ গুরুত্ব কর্মসংস্থান বিলোপের পরিবর্তে নতুন চাকরির সুযোগ তৈরি করতে পারে। তবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব উভয় দেশেই যেসব প্রধান খাতে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে নির্মাণ, পরিবহন, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, খুচরা বিপণন, শিক্ষা, জ্বালানি, আর্থিক সেবা এবং তথ্য প্রযুক্তির মতো খাত। এখন দেখার বিষয় এ ধরনের সুযোগকে কোন দেশ কিভাবে কাজে লাগায়। ইমরুল হাসান, RTV। না ফেরার দেশে পাড়ি জমালেন বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহমুদ আলী জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিপিএলের তৃতীয় ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্ম আপ করছিলেন জাকি। এ সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ ও হাসপাতাল সূত্রে জানা যায় মাহবুব আলী হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। খেলোয়াড়ি জীবনে মাহবুব আলী ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আবাহনী ও ধানমন্ডি ক্লাবের মতো দলগুলোর হয়ে। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন মাহবুব। 2008 সালে হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন বিসিবিতে। এরপর আমৃত্যু দেশের পেসারদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 59 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হওয়া এ কোচ। রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।